জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একাধিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ৩-৪-৫ মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। তবে এই ডিপ স্টেট কারা সেটা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলতে রাজি হননি। এর আগে এনসিপির আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ১০ মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, শরীফ ওসমান হাদী হত্যার পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। তিনিও ডিপ স্টেট কারা সেটা স্পষ্ট করে বলেননি। তুষার ভাই, ডিপ স্টেট আসলে কারা? আমি প্রথমে নাহিদ ইসলামের যে বক্তব্যটা সেটাকে প্রণিধানযোগ্য বলে মনে করি। উনি বলেছেন শরীফ ওসমান হাদীর হত্যাকারী ছিল ডিপ স্টেট। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন ডিপ স্টেট তাদের সঙ্গে কথা বলেছিল, তার মানে ওনারা জানেন শরীফ ওসমান হাদীর হত্যাকারী কে, কিন্তু ওনারা সেটা বলছেন না। যেখানে এনসিপির সভাপতি বলেছেন যে ডিপ স্টেট শরীফ ওসমান হাদীর হত্যার সাথে জড়িত, আর যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন উপদেষ্টা প্রাক্তন, উনি বলছেন ডিপ স্টেটকে তিনি চোখে দেখেছেন, কথা বলেছে, তাহলে তারা শরীফ ওসমান হাদীর হত্যাকারী কে এটা জানেন, জড়িত কে, এখনো নাম বলছেন না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমার কাছে এটা আমি দুঃখ পেয়েছি, দুজনের বক্তব্য আমি খুবই দুঃখ পেয়েছি, কেননা তারাই তো শরীফ ওসমান হাদীর হত্যার বিচার সবচেয়ে বেশি জোরালো কণ্ঠে তারাই চেয়েছেন, এবং তাদের সাথে সাথে আমরাও কণ্ঠ মিলিয়েছি এবং আন্দোলনও করেছেন তারা। এমনকি একটা আলটিমেটামও দিয়েছিলেন ইনকিলাব মঞ্চ ইলেকশনের আগে। তাহলে তারা জানা সত্ত্বেও ডিপ স্টেট জড়িত জানা সত্ত্বেও তারা চুপ করে থেকে আন্দোলন করছিলেন, নামটা বলছিলেন না। এই আন্দোলনের মধ্যে কোথাও তো বলেন নাই কে জড়িত, কারা জড়িত। আমরা ধরে নিয়েছি যে তারা এটা কথার কথা বলছিলেন তখন, কিন্তু এখন তো তারা বলছেন ডিপ স্টেটের সাথে তাদের কথা হয়েছে এবং সেটা আরো আগে অ্যাপ্রোচ করেছিল, তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল। এইবার আসেন ডিপ স্টেটের ঘটনাটা। ডিপ স্টেট সরকারের গভীরে বা রাষ্ট্রের গভীরে লুকিয়ে থাকা কোনো শক্তি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি বা ব্যক্তিবর্গ, এমন কোনো একটি সংঘ যারা রাষ্ট্রের নিয়মকানুনকে প্রভাবিত করে, নিজেদের ইচ্ছামতো রাষ্ট্রকে পরিচালিত দেশে এবং দেশের বাইরের পৃথিবীর যে কোনো দেশে তারা থাকতে পারেন। এই ডিপ স্টেট শব্দটা তো এখান থেকে আবিষ্কৃত না, এটা তো পশ্চিমা শব্দ, এবং আমেরিকাতে এই শব্দটা প্রচলিত, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই শব্দটা প্রচলিত। বিশেষ করে শক্তিশালী দেশগুলিতে ডিপ স্টেট নামক একটি অদৃশ্য শক্তির কথা লোকে বলে। এখন আমাদের দেশেও যদি এটা থেকে থাকে, অথবা এটাও তারা বলেছেন, আমি যেটা পড়েছি যে এখানে বিদেশিও ছিল, ওনারা না আধিপত্যবাদের বিরুদ্ধে, ওনারা না বলেছেন বিদেশি আধিপত্যবাদ সহ্য করা হবে না, পিন্ডি না, দিল্লি না, তাই না, সব না। তাহলে এই বিদেশিরা কোথাকার ছিল? এরা কারা যারা তাদেরকে গিয়ে বলেছে যে আপনারা থাকেন, আপনাদেরকে রাখবো? কাউকে রাখা না রাখা এটা তো জনগণের বিষয় হওয়ার কথা। তারা তো সবসময় বলেছেন যে জনগণের অভিপ্রায়ে তারা সবকিছু করছেন, জনগণই সবচেয়ে বড়, জনগণের অভিপ্রায় ইউনূস সাহেবের সরকার হচ্ছে, জনগণের অভিপ্রায়ে বলেছেন। কিন্তু তাদের প্রেস সচিব কথায় কথায় বলতেন তারা ম্যান্ডেট পেয়েছেন। এই ম্যান্ডেট তাহলে তাদেরকে কে দিয়েছিল, জনগণ নাকি এই ডিপ স্টেট? কারণ জনগণের কাছ থেকে ম্যান্ডেট পাওয়ার লোক ডিপ স্টেটের সাথে কথা বলবে কেন? তারা তো জানে জনগণ তাদের সাথে আছে। আর ডিপ স্টেট কোন জনগণকে রিপ্রেজেন্ট করে যে তারা এই সরকারকে থাকবে নাকি থাকবে না এই প্রস্তাবাদি দেয়? আবার একটা মজার ব্যাপার দেখেন, বুঝলাম তার আমাদের জনগণকে এই ধরনের রিপ্রেজেন্ট করে, কিন্তু কোনো বিদেশি শক্তি, উনি বলেছেন সেখানে আসিফ যে বিদেশিও ছিল, বিদেশি তো আর আমাকে রিপ্রেজেন্ট করতে পারে না। আর উপদেষ্টা হয়ে একটা বিদেশি শক্তির সাথে এই কথা বলা যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন অথবা থাকবেন না, উনি তো উপদেষ্টার শপথও ভঙ্গ করেছেন। ওনার তো জনগণের প্রতিনিধিত্ব করার কথা। আর ওনাকে একটা লোক এখানে এসে বলতেছে, ধরুন অন্য কোনো দেশের লোক, আপনাকে রাখবো, আপনি রাজি হন, বা শর্ত দিচ্ছে, আর উনি তাকে পুলিশের হাতে না দিয়ে অন্তত পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে তাকে পার্সোনা নন গ্রাটা করে তাকে এই দেশ থেকে বের করে দেন নাই কেন? এগুলা প্রশ্নের জবাব আমরা পাবো না জাকির, জনগণও কোনোদিন পাবে না। এগুলা তারা এইভাবে বলবেন কারণ তারা এক একজন আরেকজনের আয়নার প্রতিবিম্ব হয়ে গিয়েছেন। পুরনো রাজনীতির যে মানে একটা চেহারা, পুরনো রাজনৈতিক নেতৃবৃন্দের যে এক ধরনের প্রতারণামূলক বক্তব্য,
পুরনো রাজনৈতিক নেতৃবৃন্দের যে দেশি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলানো, এগুলোই তো তাদের অভিযোগ ছিল না নতুন বন্দোবস্তে। কিন্তু আমরা দেখলাম তাদের নতুন বন্দোবস্ততেও নতুন বিদেশি, নতুন ডিপ স্টেট, নতুন লোকজন, কিন্তু সেই পুরনো কাহিনী। আমরা একটা ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম, তো সেই বিজ্ঞাপনে একটা নারকেল তেল, তো নারকেল তেলে ওই বিজ্ঞাপনের মধ্যে একজন বয়স্ক লোক এসে বলে, মা ও মেয়ের এত চুল, এমন পরিবারই তো খুঁজছিলাম। তো এখন তো অবস্থা ওই রকম, সকল সরকারের এত ডিপ স্টেট, এমন সরকারই তো খুঁজছিলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না? ওনাদের তো নতুন কাহিনী করার কথা ছিল, ওনাদের সময় তো কোনো কিছু ডিপ থাকার কথা ছিল না। তার মানে ওনারা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ভঙ্গ করেছেন, এবং আমাদের সঙ্গে এক ধরনের, শব্দটা শুনতে খারাপ লাগবে কিন্তু আমরা প্রতারিত অনুভব করছি। কারণ আমরা ভেবেছিলাম, আমাদের একটা গান আছে আয়ুব বাচ্চুর, বাংলাদেশ নামে, সেখানে একটা লাইন আছে, তুমি বুড়ো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। তা আমরা তো ভেবেছিলাম বুড়ো খোকাদের এই ভুলের ইতিহাসটা এবার শুদ্ধ করবেন তারা নতুন বন্দোবস্তের ভিতর দিয়ে। তারা বলেছেন না নতুন বন্দোবস্ত, আমরা তো দেখলাম তুমি ছোট খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। তাহলে বুড়ো খোকার সাথে ছোট খোকার কি মিল? একই তো মিল। আমার আর কিছু বলার না, আমি হতাশ, আমি বিব্রত, জি, আমি নিন্দা প্রকাশ করছি, আমি প্রতিবাদ করছি, আমি জনগণ হিসেবে অসহায়ত্ব বোধ করছি, এবং আমি জনগণ হিসেবে সেই পুরনো জায়গাতে ফিরে গিয়েছি যখন আমাদের আসলে কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে ডিপ স্টেটের।